হ্যালো। হ্যাঁ বলুন। বলছি তপন রায় পাল কালকে তো আমাকে ওনার ঘরে আমাকে আটকে রেখেছিল, আমাকে আমার ওয়াইফকে। আপনার ওই নিউজটা শোনার পর উনি আমাকে আটকে রেখেছিল। তা উনি আটকে রেখেছিল প্রায় 11:30। তারপরে রাত্রিবেলা আমি থানায় পুলিশকে ফোন করি, পুলিশ গিয়ে সিটি থানার পুলিশ গিয়ে আমাকে রেস্কিউ করে। হ্যাঁ, আমার ওয়াইফকে একসঙ্গে দুজনকে, আরো তার সঙ্গে আফজাল বলে একজন কুখ্যাতি মস্তান আছে, উনি ছিল, আরো ওনার লোকজন ছিল। আমাকে তোলার ওনার ঘরে আটকে রেখেছিল। লাস্টে সিটি থানার পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আর ওনার যে ওয়াইফ আছে, ওয়াইফ আমার সাথে আছে এখন। ওনার ওয়াইফকে নিন কথা বলুন। কথা বল বল। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ও তো মারধর করে আমাকে তো এই 3 দিন হয়েছে বাড়ির থেকে বার করে দিয়েছে। কানের গলাহার যা ছিল, সোনা গয়না যা পরেছিলাম সব খুলে নিয়ে ছেঁড়া একটা জুতো পরে আর ছেঁড়া একটা চুড়িদার পরে আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে মারধর করে। আপনি কে হন? আমি ওনার স্ত্রী হই। আচ্ছা, নাম আপনার নাম? বাসন্তী রায়পাল। আচ্ছা আচ্ছা, কেন কিসের জন্য আপনাকে বের করে দিয়েছে? এইসব অশান্তির জন্য, যে তোদের জন্য আমার ক্যান্সেল হয়ে যাবে, বারের তোমার কাগজ ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে তোকে কেন রাখবো, তুই বেরা এখান থেকে, এই সেই উল্টো পাল্টা কথাবার্তা বলছে। আমি যে তোমাকে কে যেতে বলেছে কেস লড়ার জন্য? আমি তো কবে বলেছি ছেড়ে দাও তুমি। আমার মা যেগুলো পছন্দ করছে না, তাহলে আমার যাওয়ার দরকার নেই। আমার মা তো কিডন্যাপ হয়নি। 16 তারিখে যখন যাই থানায় কিডন্যাপের কাগজ জমা দিতে, তখনই তো মা আমাকে ডাইরেক্ট বলছে যে কি আরম্ভ লাগিয়েছিস তোরা। হ্যাঁ, উল্টো পাল্টা থানায় বসে তখনই আমি বললাম তাহলে তুমি কেন জমা দিচ্ছ? হ্যাঁ, এই তুমি আমাকে তার আগে ধমকে নিয়ে গেছে, এই তুমি যা বলবো চুপ করে থাকবে। এগুলো কি পাগলামি শুরু করেছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ও পুরো তো ম্যাড হয়ে গেছে। ও গায়ের জোরে সবকিছু করলে কি, এইভাবে কি গায়ের জোরে ওর কথা মতন করলে কি সবকিছু হবে? আমার মায়ের তো ইচ্ছা আছে, অনিচ্ছা আছে, তারও তো সবকিছু আমাকে জানতে হবে। তারপর যে সত্যজিৎ সিনহা রায় আছে, সে আমার কোনো বক্তব্যই শোনে না। তপন রায়পাল গিয়ে যা বলবে ওর কথা মতন শুনে কাজ করছে। আমার বাড়ির প্রপার্টি, তুমি তো আমার কথা শুনবে? আমার কথা শুনে তো সেই মতন করলে করো, না করলে ছেড়ে দাও। এখন তো উল্টো দেখছি আমাদের সবাইকে ফাঁসিয়ে দিচ্ছে, এই জমি তোদের না, তোদের বার করে দেবো, এই করব সেই করব, থাকতে দেবো না ওখানে, এইসব কথাবার্তা বলছে। তা আমাকে এরকম ধরে দিনের পর দিন এরকম অত্যাচার করে। আমি আমার দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে ওই বাড়িতে জাস্ট পড়ে থাকি। ঝি চাকরের মতন আমার সাথে ব্যবহার করে। যখন তখন ঘুষি ঘাসা মারছে, যখন তখন যা খুশি তাই করছে। এই নিয়ে আমার হাসপাতালে ডাক্তার দেখানো, তার কাগজপত্র সবকিছু আছে। আমি তো আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করব না। হ্যাঁ, এবার তো আমি তো আইনগত ভাবেই আমি এবার এগাবো। হ্যাঁ, আমি আগের দিন সেটাই বলেছিলাম আপনার ওই যে ভাই আমি আছে না তাকে। অনেক সুযোগ দিয়েছি, এমনকি মামার ছেলেকে পর্যন্ত আমি কালকে ওকে বলেছি যে দেখ, ওকে বোঝা, ওর যাতে বারের কাগজটা যাতে ক্যান্সেল না হয়, ওর চেষ্টাটা কর, ওর যাতে চাকরি বেঁচে যায়। বসে একটা আলোচনা হয়ে ওর, আমি চাই না ক্ষতি করতে, কারোর ক্ষতি করতে চাই না। ও যাতে এর মধ্যে না ঢোকে ঝুট ঝামেলায়। আমার মা ওকে পছন্দই করছে না। আমার ভাইয়ের এমন অবস্থা হয়ে গেছে, ওর নাম শুনলে ভয় পাচ্ছে। ও কাজে কর্মে কিচ্ছু যাচ্ছে না, ও পুরো ঘর বন্দি হয়ে গেছে, পাগলের মতন করছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন। আপনার মানে শাশুড়ি, তাই তো? আমার না, মা আপনার মাকে পূর্ণিমা কি? বিশ্বাস। পূর্ণিমা বিশ্বাস। আপনার মাকে কি সত্যি সত্যি কিডন্যাপ করা হয়েছে নাকি? না, কিডন্যাপ করা হয়নি। আমার মা যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, এবং দুটো নাগেরবাজার থানা এবং সিটি থানা তাদের অ্যাড্রেসও জানে। কিন্তু তপন রায়পালকে ভয়ে বলছে না, যেহেতু আমার মা নিজে বারণ করেছে যে আমি ওকে দেখলে অসুস্থ হয়ে যাই, ওর এই পাগলামি দেখলে। তার জন্য আমি নিজে চাইছি যে ওকে না বলা হোক। তার জন্য আমার মায়ের সেফটির জন্য নাগেরবাজার থানা এবং সিটি থানা কিছু বলছে না, কিছু বলবেও না। যা কিছু বলার কোর্টে গিয়ে বলবে। একবারে যা কিছু আমার মাকে নিয়ে কোর্টেই যাওয়া হবে, কোর্টেই জজের সামনে পেশ করা হবে। মায়ের বক্তব্য মা তখন নিজেই বলবে, আমাদের এখান থেকে বলার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
মানে তার মানে সবকিছুর মানে যেটা হচ্ছে সেটা আপনার হাজবেন্ডই মানে তপন রায় পালই ইচ্ছাকৃত ভাবে করছে, তাই তো? হ্যাঁ, একটা রাগারাগি যেটা যদি ওর অনেক কিছু আছে, রাগারাগি যেটা যদি এই নিয়ে ও কিছুতেই শুনবে না কারোর কোনো কথা। ওই কারণে আমি ওদের দুজনকে বাবুনকে আর ও আমাকে তাড়িয়েছে, আমি কোথায় যাব? আমার মায়ের ঠিকানা তো আমাকে এখন পুলিশ বলবে না, যেহেতু আমি গেলে মা যদি কম যদি হয়ে যায় বা আমার কষ্ট দেখে তার যদি আরো কষ্ট তার যদি বাড়ে, আমিও কোনো রিস্ক নিতে চাইছি না। মায়ের শরীর এমনি অসুস্থ, হার্টের পেশেন্ট। হ্যাঁ, সে হুম। আমাকে দেখলে আরো অসুস্থ হয়ে যাবে, ভাই তো আমাকে দেখলে আরো ভয় পাবে। হ্যাঁ, ও এসেছে আরো ঝামেলা হবে এই সেই। ওই চিন্তা করে আমি এখন বাবুনের কাছেই রয়েছি। তা ও তো ভালো ছেলে বলে আমাকে আশ্রয় দিয়েছে, না তো এই ঝুট ঝামেলা আমাকে আশ্রয় কেন দিত? ও যদি আমাকে আশ্রয় না দিত তাহলে আমি কোথায় যেতাম, কি খেতাম? আচ্ছা আচ্ছা। না, আপনারা একটা ইয়ে করুন না, আপনারা একটা চিঠি দিয়ে বা ইয়েকে, তপন রায় পালকে, যে আপনাদের তরফ থেকে একটা চিঠি দিয়ে যে আমরা আপনার সাথে বসে আলোচনা করতে চাই, পুরো বিষয়টা মিটিয়ে দিতে চাই, এই হ্যাঁ, বলে একটা এই চিঠি করুন, একটা ভালোভাবে চিঠি করুন। চিঠি হুম করে ওনাকে দিন, তাহলে রিটেন হবে ব্যাপারটা। হুম মানে কিন্তু লিখিত, লিখিত আকারে যদি আপনারা দেন না, তাহলে এই আলটিমেট। কারণেই ওকে বাবুনের বউকে ওরা আমার কথা শুনেই গেছে, যে দেখ আমি কান্নাকাটি করছি, যে আমি চাই না, আমার দুটো বাচ্চা আছে, ও চাকরি বাকরি চলে যাবে। হ্যাঁ, যে সব বসে একটা মিল চাল করে ঝামেলাটাকে সরিয়ে দে। তার জন্য ও গেছিল সেই রিস্ক নিয়ে, ও আমার মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই রিস্ক নিয়ে ও গেছিল তপন রায়পালের ইয়েতে বাড়িতে। আর আফজাল বলে উনি কিন্তু ফোন করেছিল, ফোন করে যে বসে একটা মিলচাল করো এই সেই বলে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওরা কি জঘন্য ব্যবহারটা করেছে ওর সাথে, আমাকে ওখান থেকে ও ভয়ে ফোন করে বলছে তুই থানায় ফোন কর, থানার পুলিশকে জানা, এরকম আটকিয়ে রেখেছে ঘরের মধ্যে, পাগলামি করছে। হুম। তারপর আপনাকেও তো নাকি ফোন করেছে তপন রায়পাল ওই বাড়ির থেকে। হ্যাঁ, আমি আমাকে ফোন করেছিল, আমি ধরিনি, কারণ অত রাত্রে তো ফোন ধরা যায় না। ঠিক আছে, আমরা তো নিউজে দেখুন আমাদের কাছে এই আপনি যেগুলো বলছেন আমরা চেষ্টা করব সেটাকেও তুলে ধরার। করে সেটা ও তো আ- পুরো তপন রায়পাল তো পুরো ম্যাড হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে, ওর কথাবার্তা ওর যা আমার সাথে ঘরের মধ্যেও যা হ্যাঁ, ও তেরে তেরে মারতে যাচ্ছে, রাব রাব ভাষায় ওর ওয়াইফকে গালাগাল দিচ্ছে। মানে ও কি করতে চাইছে? আমরা তো সমাধান করতে যাচ্ছিলাম যে দেখো পারিবারিক ব্যাপার, এটা এটা বসে মিলচাল করে তুমি তোমার সরে যাও। যেখানে আমার মা চাইছে না তুমি সেখানে থেকো না, মা তোমাকে দেখলে অসুস্থ হয়ে যাচ্ছে, তোমার এই পাগলামির জন্য আমি নিজে অসুস্থ বোধ করছি। আর আজকে 2005 থেকে আমার উপর অত্যাচার চলছে, 2005-এ আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে ঝামেলা হচ্ছে, নানা ধরনের অত্যাচার, মাথা ফাটিয়ে দেওয়া, ঠোঁট ফাটিয়ে দেওয়া, কপাল ফাটিয়ে দেওয়া, অনেক কেস কামারি হয়েছে। এমনকি একটা কেসে ও জেলেও গেছে। আমি দয়া করে অনেক ছেলেদের চিন্তা ভাবনা করে সংসারের কথা চিন্তা করে আমি ওকে জেল থেকে ছাড়িয়ে এনেছি, সেটা আবার সত্যজিৎ সিনহা সব জানে, সব জানে। আমি একটা মেয়ে হয়ে, একটা ওর স্ত্রী হয়ে কত আর সহযোগিতা করব, আমি কত লোকজনের হাতে পায়ে ধরবো, ওকে বাঁচানোর জন্য তো অনেক চেষ্টা করছি। হ্যাঁ, আবার উল্টিও বলছে আমার দরকার নেই, তোদের বাঁচানোর দরকার নেই। হ্যাঁ, আবার আবার বলছে আমার যদি বার ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে আমি ছাড়বো না, তোদেরকে শেষ করে দেবো। আরে যদি এটা ক্যান্সেল না হয় তার জন্য তো বসে আলোচনা আমি ওকে পাঠিয়েছি বাবুনকে, যে বসে একটা আলোচনা করুক, আমার মায়ের ব্যাপারে যাতে না ঢোকে। এই মিথ্যা এই অভিযোগটা কেন করলো? আর অনেক কিছুতে আমি সই করতে চাইনি, জোর জবরদস্তি করে আমাকে সই করানো হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে আমি যে সত্যজিৎ সিনহাকে ফোন করব, ফোন করে যে আমার যে মনের হ্যালো। হ্যালো। উনি হ্যাঁ। হুম। তপনের সাথে কথা বলি, তো উনি সিনিয়র হিসাবে তো ওনার তো দরকার ছিল যে তোর বউয়ের সাথে আমার কোর্টে নিয়ে আয়, সরাসরি বসে তার কথাটাও আমার শোনা উচিত, আমারও তো কিছু বক্তব্য থাকতে পারে, আমার মায়ের হয়ে আমারও তো কিছু বক্তব্য থাকতে পারে। না, একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আপনাদের যে প্রপার্টিটা মানে যেটা নিয়ে মানে এত ঝগড়াঝাটি হচ্ছে আর কি, হুম ওই প্রপার্টিটা কি মানে আপনার শাশুড়ি চাইছে যে প্রমোটারই যা করার করুক, তাই তো?
হ্যাঁ, মা কোনো আর ঝুট ঝামেলা চাইছে না। মা বলছে আমি আমার করে নেবো, আমি কয়দিন আর বাঁচবো। এইটা আমি তপন রায়পালকে বলেছি, দেখো মা চাইছে না কোনো ঝুট ঝামেলা, কোনো কেস কামারিতে গেলে ঝুলে যাবে। আর যেটা মা চাইছে ওরা হিসাব মতন মাকে বুঝিয়ে দিচ্ছে, একটা দোকানও দিচ্ছে, বাড়িও দিচ্ছে। হ্যাঁ। মানে তো এরকম কোনো ব্যাপার নয় তো যে আপনারা চাপে পড়ে, প্রমোটারের চাপে পড়ে এগুলো বলছেন? না না, প্রমোটারকে আমরা ভয় পাচ্ছি না। মানে প্রমোটার আপনাদের ভালোভাবে ব্যবহার করছে? হ্যাঁ, মাকে ভালোভাবেই রেখেছে, মা ভালোভাবেই রয়েছে, আচ্ছা। মা সুস্থ আছে। আমি মায়ের সাথে তো কথা বলেছি, মা সুস্থ আছে, মা ভালো আছে। আমরা কি চাইছি? মা ভালো থাক, মা সুস্থ থাক, তার জন্য তো লড়াই। তো যেখানে আমার মা ভালো আছে, নিজে বলছে যে আমি কোনো ঝুট ঝামেলায় যেতে চাইছি না, হ্যাঁ আমার কেস হুম। কামারির দরকার নেই, আমি কয়দিন আর বাঁচবো, আমি এই ফ্ল্যাটটা আমি একটু ভোগ করে যেতে চাইছি। আমি তাহলে কেন এত ঝুট ঝামেলায় যাবো? যেখানে 4টে মামা রাজি, তাহলে তারা রাজি যেখানে, আমি একা কেন এত ঝুট ঝামেলা? আমার মা বয়স্ক মানুষ, সে কেন এত ঝুট ঝামেলা পোয়াবে? মানে আপনাদের বক্তব্য হচ্ছে আপনার আপনার মা ভালো আছে এবং আপনার মা ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। আমার হুম, আর যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে আপনার হাজবেন্ড তপন রায় পাল, মানে উনি আর কি মেন প্রবলেমটা করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেন প্রবলেমটা করছে ও, মানে এদের গায়ের জোরি দেখাচ্ছে, বা পুরো মাথা খারাপের মতন কথাবার্তা বলছে। মানে এই আপনারা বলতে ওদেরকে চাইছেন কালকে ওর মাথা আজকে খারাপ হয়ে গেছে ওনার? এমনি ওর মাথায় প্রবলেম আছে, না হলে ঘরের বউকে মারে কি কারণে বলুন তো? এই কথা আমি যদি আপনার সাথে ভদ্রভাবে দুটো কথা বলছি বা আলোচনা করছি, তাই তো? হুম, তা আমি অবশ্যই। আমার হাজবেন্ডের সাথেও বসে একটা আলোচনা করতে পারি, কথা বলতে পারি। হুম। তো তার তার একটা সলিউশনও বেরায় যে ঠিক আছে এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে। সেখানে যদি আমার যদি অমত থাকে, সেখানে তুমি তো জোর করে কিছু করতে পারো না। আমার সেটাই। মায়ের আমার যদি অমত থাকে, তুমি কিছু করতে পারবে? না, অবশ্যই কিছু করা যাবে। তো তুমি জোর জবরদস্তি সেখানে করছো কি কারণে? আমার তো সেটাই মাথা ঢুকছে না। আর যেখানে আমার শাশুড়ি এত করছে, ঠিক আছে এগিয়েছে, আমি বুঝলাম আমাদের জন্য এগিয়েছে, আমি না হলে বলেছি তার জন্য এগিয়েছে প্রথমবারটা। হ্যাঁ, বাবুনরাও গেছিল প্রথমবারটা, মার খেয়েছে। উম, হ্যাঁ, ভাড়াটেদের কাছে তখন এগিয়েছিল। তারা এখন চায় না কোনো ঝুট ঝামেলা, কোনো কিছু। হ্যাঁ, তাহলে কেন আবার এখন ও উল্টো এদেরকে চাপ দিচ্ছে যে তোর শাশুড়ি কোথায় আছে তুই জানিস, সব জানিস। এটা তো থানার পুলিশও সব জানে। হ্যাঁ, আটকিয়ে রেখেছে, মারধর করছে, এগুলো কি পাগলামি? তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। ওকে না গেলে, ও পুলিশ না গেলে তো ওকে তো মেরেও দিতে পারতো। ঠিক আছে দিদি, আমি শুনলাম, আমি যতটা চেষ্টা করছি আপনাদের এই তো বুকের বক্তব্যগুলো মধ্যে তুলে ধরা, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, আমাদেরকে যেভাবে কমপ্লেন করেছিল তো সেইভাবে আমরা ওটা নিউজটা করেছিলাম। তো হুম আমি বাবুনদাকেও বলেও ছিলাম যে আপনি যদি বলতে চান আমাদের চ্যানেলে বলতে পারেন, কিন্তু উনি ভুল বুঝে উনি সিটি থানায় উল্টে আমাকে ধমকালো, বাবুনদা। হুম কিন্তু বাবুনদা সিটি থানার অফিসারকে দিয়ে আমাকে ধমকাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, এখানে আমরা ধমক খাওয়ার জন্য তো নিউজ করি না, আমরা যেটা না ঘটনা আপনি হুম যেটা বললেন আমরা সেটাকেও তুলে ধরবো, হুম ঠিক আছে? তো হুম বাবুনদা কিন্তু যেটা করেছে সেটা ঠিক করেনি। বাবুনদার উচিত ছিল বলা পুলিশটাকে যে না, আমি বলেছিলাম ইন্টারভিউ দেব, আমরা সেই জন্য ফোন করেছিলাম। বাট হুম উনি কিন্তু সেটা করেনি। উনি উল্টে থানাকে বলেছে যে আমরা জোর করছি। আমরা কিন্তু জোর করছি না, আমাদের কোনো ব্যাপার নেই, আপনাদের পারিবারিক ব্যাপারে আমাদের মাথা না, গলাবার কোনো আপনাদের জায়গা কোনো নেই, স্বার্থ, হ্যাঁ, ঠিক স্বার্থক আছে, নেই আমাদের আপনাদের। কোনো জায়গাও নেই। হুম তো আপনি কমপ্লেন করলে আমিও সেই নিউজটাই আপনার দেখাবো যেটা আপনি বলবেন, হুম হুম ঠিক আছে, এখানে আমাদের কোনো বক্তব্য থাকবে না। না, ওনার সিনিয়রকে দেখান, আমি বলছি দেখাতে বলছি। ঠিক আছে, কেননা আপনি উনি আপনি যে শুনুক। বক্তব্যটা বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আমাদের চ্যানেলে চেষ্টা করব বের করার। আমরা হুম চেষ্টা করছি আপনার এই বক্তব্য তুলে ধরার জন্য, ঠিক আছে। হুম অসংখ্য আজকের অসংখ্য থেকে ধন্যবাদ। মারপিট নয়, এ তো দীর্ঘদিন ধরে আমার উপরে এই অত্যাচার করে গেছে। এবং আমি কেস কামারি যতটুক সহ্য করতে পারি একটা মহিলা হয়ে ততটুক সহ্য করেছি। অতিরিক্ত যখন মাথা ফাটিয়ে দেওয়া বা কোনো রক্তপাত করা বা এরকম, পাড়াতেও তখন আমার ঘর থেকে চিৎকার শুনে পাড়ার লোকরা দৌড়িয়ে আসে, এসে ওরকম বরানগর থানার পুলিশ আমাকেও এরকম বার করে নিয়ে উদ্ধার করে। তারপর ও রীতিমতন সেইভাবে শাস্তিও হয়।
সে সব জানে সত্যজিৎ সিনহা। যে কটা কেস কামারি সব উনি লড়েছে, উনি বার করেছে। একটা মানুষকে আমি কতবার আর বাঁচাতে পারি। এইবারও চেষ্টা করেছিলাম ওর ক্যান্সেল যাতে বার, এই অ্যাসোসিয়েশনের যেটা ইয়েটা যাতে ক্যান্সেল। হ্যালো। এত ওর নামে কোনো ওর বিরুদ্ধে আমি কোনো কমপ্লেন করেছি, আমি মুখ বন্ধ করে সহ্য করে গেছি যে আমার দুটো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে, যদি হয়তো শুধরে যাবে, হয়তো মাথা ঠান্ডা হয়ে যাবে, নানা রকম চিন্তা করে আমি কিচ্ছু করিনি। এখন দেখছি যে মানে পাগলামি মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে যখন এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবুন আমাকে সাহায্য করছে, ও আমার কথাটা ওকে গিয়ে বলছে, তখন রায়পালকে গিয়ে বলছে যে এই ব্যাপার, বাসন্তী তোমাকে বাঁচাতে চাইছে, তুমি এই কেস দিয়ে সরে যাও, নাহলে আমার মা যদি সাক্ষী হয়ে যদি জজের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে, তার যে অসুবিধার কথাগুলো যদি বলে, তাহলে তো জজ তো এমনি ইয়ে দেবে, ক্যান্সেল করে দেবে বারের কাগজ, তাই না? জজ তো কারোর হয়ে কথা বলবে না, জজের হ্যাঁ, সে যেটা তো নির্দেশ। অবশ্যই, যেটা বিচারপতি মনে করবে, নিশ্চয়ই যেটা মনে হবে সেটাই তাহলে করবে। তার জন্যই তো আমি বাবুনকে পাঠানো হয়েছে, দেখ আমি কান্নাকাটি করেছি বলে ও। হ্যাঁ ফোন আমি করেছিলে? হ্যাঁ আমি ফোন করেছিলাম ওই আবির্ভাব নিউজ থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যেটা হচ্ছে আপনাকে যে বলছেন আপনি মারধর করেছে আপনার হাজবেন্ড, তো হুম, আপনি আপনার মাথায় চোট লেগেছে, বুকে চোট লেগেছে, আপনি যেটা বলতে চাইছিলেন, তো উনি হুম। তো ছিলেনই না বাড়িতে যে সময় কথা কথা বলছেন আপনি। ছিলেন না, ওই টাইমে বাড়িতেই ছিল এবং উনি তো কোর্টে চিৎকার ছিলেন ওই চেঁচামেচি টাইমে। কোনো ওই টাইমে কোর্টে ছিল না, ওই টাইমে বাড়িতেই ছিল। আর ওই টাইমে তখন কটা বাজে, 12:30টার সময়, শনিবার। শনিবার বাড়িতেই ছিল, শনিবার রবিবার কোর্টে থাকে না, বাড়িতেই থাকে। মানে শনিবার দিন বলছেন যে আপনাকে মারধর করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কি করলেন? আপনি কি হাসপাতালে গেছিলেন? হ্যাঁ, আমি বুকে যন্ত্রণায়, এমনি তার আগের দিনে এরকম 1 সপ্তাহ আগে এরকম মারধর করেছিল, এই সই করা নিয়ে করা নিয়ে। আমি যে এত সই আমি নিজে থেকে করতে চাইছি না, কেন আমাকে করাচ্ছে? আমার তো সম্মতির দরকার। তুমি যাতে খুশি সই করাবে, আমার তো সই না করারও ইচ্ছে থাকতে পারে। তুমি তোমার পাগলামি করছো, যে যার তার নামে কেস দিচ্ছ, যা খুশি কেস দিচ্ছ। আমার তো সেইভাবে আমি তোমাকে কিছু করতে বলিনি। ঠিক আছে, এটাই জানার ছিল। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।